মাননীয় আদালত, আমি নিজেকে একজন সামান্য মানুষ বলেই মনে করি। তবে দেশ জাতির স্বার্থ ও কল্যাণে আমার জীবন সীমিত শক্তি, সামর্থ্য এবং মেধা ও জ্ঞানকে আমি উৎসর্গ করেছি। প্রায় 3 যুগ আগে মানুষের ডাকে ও ভালোবাসায় সাড়া দিয়ে আমি রাজনীতির অঙ্গনে পা রেখেছিলাম। সেদিন থেকে বিসর্জন দিয়েছি নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে। আমি কেন রাজনীতিতে এসেছিলাম? নিশ্চিত ও নিরাপদ জীবন ছেড়ে কেন আমি ঝুঁকিপূর্ণ অনিশ্চিত পথে পা দিয়েছিলাম? তখন আমার সামনে মসনদ কিংবা ক্ষমতার কোনো হাতছানি ছিল না। রাষ্ট্র ক্ষমতার অবৈধ দখলদারেরা চায়নি আমি রাজনীতিতে থাকি। কথাগুলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানি ও যুক্তিতর্ক চলাকালে 2018 সালের ফেব্রুয়ারিতে আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সেই কথাগুলোরই কিছুটা অংশ তুলে ধরলাম। সবাইকে স্বাগত জানাচ্ছি সপ্তাহের দেশ অনুষ্ঠানে। শোক হোক শক্তি আজকে আলোচনার বিষয় রেখেছে এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক, এবং যুক্ত হয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্রনেতা ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই একজন গণমাধ্যম কর্মীর চোখে আমি বেগম জিয়াকে দেখতে চাই। আপনার কাছ থেকে আমি বেগম জিয়ার বিশ্লেষণ শুনতে চাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শরীফ ভাইকে এবং দর্শক শ্রোতা। দেখেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী যখন ছিলেন তখন সাংবাদিক ফেডারেশনের পরপর 2 বার আমি মহাসচিব। অর্থাৎ সেই কারণেই আমাদের প্রেস ক্লাবে তিনি আসতেন প্রধানমন্ত্রী হিসাবে প্রতি বছর কমপক্ষে 2 বার। তো আমার সাথে 4 বছর আমি মহাসচিব ছিলাম, 8 থেকে 10 বার ওনার সাথে আমি মঞ্চে বসেছি এবং কথা বলেছি। এরপরে আগে হরতাল কারতাল ছিল, যখনই হরতাল হতো, বিশেষ করে আওয়ামী লীগ হরতাল ডাকতো তখনই তিনি কিন্তু আমাদের সিনিয়র সাংবাদিকদের ডেকে নিতেন, ডেকে ইস্যুভিত্তিক আলোচনা করতেন, অনেক সময় আড্ডা মারতেন। হ্যাঁ, তখন আমরা দেখেছি উনি শুনতেন, সবার কথা শুনতেন, কিন্তু কথা বলতেন কম। হঠাৎ করে কারো কথা পছন্দ হয়েছে সেটা পিক আপ করতেন এবং ওটাতে সে ডিসিশন নিত। তার ঐশ্বরিক ক্ষমতা, চিন্তার দিক থেকে তিনি ওইটার ব্যাপারে দৃঢ় থাকতেন বাস্তবায়নের জন্য। এখন প্রশ্ন হচ্ছে, ওনার সাথে কমপক্ষে ধরেন 30 থেকে 40 বার আমার দেখা হয়েছে এবং এক মঞ্চে কথাও হয়েছে প্রায় 8 থেকে 10 বার। সুতরাং ওনাকে যতটা মানবিক দেখেছি এবং যতটা দৃঢ় দেখেছি এরকম কিন্তু আসলে কমই দেখা যায় মানুষকে। ধরেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথেও আমার পরিচয় ছিল। তিনি যে কি অনেস্ট ছিল, স্কিন টু বর্ন অনেস্ট, তার রক্ত মাংস সব সততা, এরকম বিরল, তিনি একটা বিরল ব্যক্তি। এবং তিনি দেখেন যে 4টি সেক্টরকে উন্নয়ন করে দিয়ে গেছেন। সূত্র ধরেন, গার্মেন্টস তিনি করে দিয়ে গেছেন, প্রবাসী তিনি শুরু করে দিয়ে গেছেন, কৃষিতে উন্নয়ন তিনি শুরু করে দিয়েছেন, সার্ভিস সেক্টর তিনি শুরু করে। আমাদের প্রধান জিডিপিতে কন্ট্রিবিউশন এই 4টি সেক্টর, কিন্তু উনি যে সেক্টর 5টি সেক্টর আর তৈরি হয় নাই। তো এই দ্বিতীয়টা হচ্ছে, দেখেন আপনার সাংবাদিকদের যদি বলেন, প্রেস ক্লাবের জমি লিখে দেওয়া বেগম খালেদা জিয়া, বিল্ডিং করে দেওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনার পিআইডিতে সাংবাদিক, প্রেস কাউন্সিল, সাংবাদিকদের 2টা হাউজিং সহ সাংবাদিকদের কল্যাণে যত কিছু করা, সাংবাদিকদের অনুষ্ঠান, ওয়েস বোর্ড, সব কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অথবা খালেদা জিয়া করেছেন। একটি প্রতিষ্ঠানও কিন্তু আমরা অন্য কোনো সরকারের কাছে পাইনি। এটা ক্লিয়ার। পরবর্তীতে যেগুলো হয়েছে প্রতিষ্ঠানগুলো আসলে দুর্নীতির কিংবা দুর্নীতি পরায়ণ হয়েছে কিংবা কলুষিত হয়েছে নানাভাবে, এটাও তো ঠিক। ধরেন, একটা আমাদের এখানে সাংবাদিকদের কল্যাণে একটা ট্রাস্ট হয়েছে, সেখানে শেখ হাসিনা কিছু পয়সা দিয়েছিল। সেই সময় দেখা গেছে তাদের লোকদেরকে দিয়ে প্রায় টাকা, মানে দুর্বৃত্তায়ন হয়েছে অনেকখানি। এখন ধরেন একটা জিনিস আছে যেটা মিসগিভিংস আছে, সবাই সত্য জানে না। যেমন আমি অবিভক্ত ডিউজের জয়েন্ট সেক্রেটারি ছিলাম, তখন হচ্ছে কি অনেক আগের থেকে, তখন তো সদস্য সংখ্যা কম ছিল, অনেক আগের থেকে
অনেক সাংবাদিক বাইরে চলে গেছে, সেই সময় কি চাকরিতে আসলে চলে গেছে। সেই সময় কি আসলে মানে বেগম খালেদা জিয়ার আমলে কি এই দলীয়করণের ব্যাপার, সাংবাদিক দলীয়করণের ব্যাপারটা ছিল? না, এটাই আমি বলতে মানে চাচ্ছি। বিগত 17 বছরে আমরা যে প্রকট চেহারাটা না, দেখেছিলাম। বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন কিন্তু ইউনিয়ন দুই ভাগে বিভক্ত, কিন্তু এই বিভক্ত বাইরে প্রচার আছে তিনি ভেঙেছেন রাজনৈতিক উদ্দেশ্যে, এটা একদম অসত্য। আমি ওই অবিভক্ত ইউনিয়নের ডিউজেতে ছিলাম, আমি জয়েন্ট সেক্রেটারি ছিলাম, তখন কিন্তু আপনার যে অনেক দিন, বহুদিন, সেই বাংলাদেশ হওয়ার পর থেকে আপনার এই আমাদের সদস্যদের স্ক্রিন আউট করা হয়নি, অনেকে অন্য চাকরিতে চলে গেছে, কেউ ব্যবসায়ীতে। তখন 64 জন সদস্য পাওয়া গেল, এটা তারা সদস্য থাকার যোগ্য না কমিটিতে, তখন তাদেরকে বাতিল করে দেওয়া হলো। এখান থেকে কিন্তু দ্বিধা বিভক্ত শুরু হয়েছে। এখন সে দুই দিকেই পলিটিক্স ঢুকে গেছে, সেটা আলাদা কথা, কিন্তু তখন কিন্তু অরাজনৈতিক কারণে। সেটাই। অসংখ্য ধন্যবাদ মেয়াজিজ। আমি শরীফুজ্জামান শরীফ আপনার কাছে যেতে চাই একজন রাজনীতিবিদ হিসেবে। সাবেক ছাত্রনেতা আপনি, সাবেক ছাত্রনেতা মানেই আপনি অনেকগুলো অভ্যুত্থানও দেখেছেন, রাস্তায় থেকেছেন, মানে রাজপথে থেকেছেন, এবং এই যে রাজপথের কাণ্ডারির কথা আমরা বলছি, তার কর্মকাণ্ড আপনি দেখেছেন। তার চলে যাওয়া, তার বিদায় নেওয়া, মানে বেগম খালেদা জিয়ার বাংলাদেশের রাজনীতি, মানে এই পৃথিবী থেকে বিদায় নেওয়া, বাংলাদেশের রাজনীতি থেকে বিদায় নেওয়া, এটি আসলে কতখানি ক্ষতি বলে আপনি মনে করেন বাংলাদেশের রাজনীতিতে? শরীফুজ্জামান শরীফ। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচককে শুভেচ্ছা। আপনি শুরুতে একটা ইন্ট্রোডাকশন বলেছেন। বেগম খালেদা জিয়া তিনি মোটামুটি সচ্ছল জীবনযাপন থেকে রাজনীতির লড়াইয়ের মাঠে পা রেখেছিলেন, এবং এই কথাটি তিনি আদালতের কাছে বলেছেন যে তিনি চাইলে এই রাজনীতির দিকে এসে নানা ধরনের জটিল পরিস্থিতির মুখোমুখি না হয়েও তার পক্ষে মোটামুটি সচ্ছলভাবে জীবনযাপন করা সম্ভব ছিল। সেই দিক থেকে বেগম খালেদা জিয়া একজন গৃহিণী হিসাবে রাজনীতিতে এসেছিলেন, কিন্তু বাংলাদেশের তিনি সচ্ছল গৃহিণী, এটা বলতে হবে। অন্য সাধারণ যে ধরনের টানাপোড়েনের ভেতর থেকে মানুষ জীবনযাপন করেন, বেগম খালেদা জিয়া সেই জীবনে অভ্যস্ত ছিলেন, কিন্তু সেটিকে পেছনে ফেলে দেশ এবং দেশের মানুষ, বিশেষ করে গণতান্ত্রিক শাসনে ফিরে আসার জন্য 84 সালে তিনি রাজনীতিতে পা রাখেন। অর্থাৎ তিনি বুঝতে পেরেছিলেন যে অনেক চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হবে, এবং সেই চ্যালেঞ্জ অনেক মানুষ আছেন যারা মোকাবেলা করতে চান না, চ্যালেঞ্জের মুখোমুখি হতে চান না, কিন্তু বেগম খালেদা জিয়া জেনে বুঝে সেই চ্যালেঞ্জের অংশ হয়েছেন, এবং ওই চ্যালেঞ্জকে আবার তিনি চ্যালেঞ্জ করেছেন। এবং আমরা যখন আলোচনাটা করছি, আমাদের আলোচনার জায়গায় আমি যে খালেদা জিয়ার কথা বলছি, আপনি যে খালেদা জিয়ার প্রশ্ন করেছেন, তিনি রাজনীতিবিদ খালেদা জিয়া, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তিনি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির প্রায় 4 দশকের প্রেসিডেন্ট খালেদা জিয়া। আমি খালেদা জিয়াকে ব্যক্তিগতভাবে যখন দেখি, সম্ভবত 1986 সালে, 86 যে এরশাদ যে নির্বাচনটি করতে যাচ্ছিলেন, আমরা সেই নির্বাচনের পক্ষে ছিলাম রাজনৈতিকভাবে, রাজনৈতিক কর্মী হিসাবে, কিন্তু বেগম খালেদা জিয়া বা তার দল, তার জোট, 7 দলীয় জোট, আজিজ ভাই, 7 দলীয় জোট সেই নির্বাচন বয়কট করে এবং নির্বাচনের প্রত্যাখ্যান করার জন্য তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছিলেন। তো আমরা তখন স্কুলে পড়ি, ছাত্র আন্দোলনের কর্মী, তখন তাকে আমি দেখেছিলাম। আমি কয়েকটা নাম আমার পরিষ্কার মনে আছে। তিনি আমাদের বাগেরহাটে গিয়েছিলেন, রেজাবুদ্দৌলা চৌধুরী নামে বিএনপির একজন নেতা ছিলেন, তারপরে হচ্ছে মাজিদুল হক, আমাদের বাগেরহাটের মোস্তাফিজুর রহমান এবং কর্নেল আকবর হোসেন, তারা একটি জনসভা করেছিলেন, কিন্তু জনসভাটা খুব বড় হয়েছিল না। এটি অস্বীকার করার কিছু নেই যে বেগম খালেদা জিয়াকে এক ধরনের একা ফেলে ওই সময়ে বিএনপির পরিচিত যে ফিগারগুলো ছিল তারা প্রায় সবাই এরশাদের সাথে হাত মিলিয়েছিল, এরশাদের দলে যোগ দিয়েছিল। কিন্তু একটা বিপর্যস্ত রাজনৈতিক দলকে তিনি আস্তে আস্তে করে দক্ষতা দিয়ে, চ্যালেঞ্জ দিয়ে, সাহস দিয়ে
এবং সর্বশেষ আপোষহীন একটা ভাবমূর্তি দিয়ে তিনি দলটাকে গড়ে তুলেছিলেন। এবং 91 যে নির্বাচন, সেই নির্বাচনে মোটামুটি সবার ধারণা ছিল যে এই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করবে, কিন্তু একটা নাটকীয়ভাবে বেগম খালেদা জিয়ার দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো। এবং তার পেছনের প্রধানতম কারণ হলো তিনি তারুণ্যের শক্তিকে আকৃষ্ট করতে পেরেছিলেন। এবং ওই সময় জাতীয়তাবাদী ছাত্র দল মূলত অন্য রাজনৈতিক দলের থেকে ছাত্র দল আরো বিস্তৃত হয়েছিল। তার প্রধান কারণটা ছিল যে বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের প্রশ্নে এবং গণতন্ত্রের জন্য যে লড়াই, সেই লড়াইয়ের প্রশ্নে আপোষহীনতা। তিনি দেশের মানুষের কাছে প্রমাণ করতে পেরেছিলেন যে তিনি সামরিক শাসনের অবসানের জন্য আপোষহীনভাবে লড়াই করছেন। আমরা এরপরে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে পেয়েছি, বিরোধী দলের নেত্রী হিসাবে পেয়েছি, তাকে রাজনীতিবিদ হিসাবে পেয়েছি। আমি গত কয়েকদিন ধরে বেশ কয়েকটা আলোচনা সভায় অংশগ্রহণ করছি এবং আলোচনা সভাগুলো দেখছি। আমি আমার নিজের মূল্যায়নটা যদি আমি বলি, আপনি যদি বেগম খালেদা জিয়ার কাছে ইতিহাস যদি জিজ্ঞেস করেন তার শাসনকালের মূল্যায়ন করার জন্য, তাকে আমার ধারণা তিনি কোনো কোনো জায়গায় তার অতৃপ্তির কথা বলবেন, তিনি কোথাও কোথাও তার সীমাবদ্ধতার কথা বলবেন, কোথাও কোথাও জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে না পারার জন্য তার হৃদয়ের রক্তক্ষরণের কথা বলবেন। অবশ্যই একজন রাজনীতিবিদ, একজন প্রধানমন্ত্রী হিসাবে। যদিও আমরা আমাদের আলোচনার মধ্যে কখনো কখনো মানে কতগুলো শব্দ যুক্ত করে দেই, যে শব্দগুলো তিনি হয়তো শুনলে তিনি বিব্রত বোধ করবেন, কিন্তু একটা সরকারের সীমাবদ্ধতা, একটা সরকারের অতৃপ্তি বলেন, তার চ্যালেঞ্জ বলেন, সেটা আলোচনা করার একটা সময় আছে। তিনি যে সময়টাতে শাসন করেছেন, ক্ষমতায় ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়ের যে তার যে চ্যালেঞ্জগুলো অথবা তিনি যে বিষয়গুলোকে আত্মসমালোচনা করবেন এবং কখনো কখনো অতৃপ্তির কথা বলবেন, কোথাও কোথাও বলবেন যে এভাবে না করলে এভাবে করলে ভালো হতো, সেই বিষয়গুলো আলোচনা করার সময়টা এখন না। সুতরাং আমরা এখন আলোচনা করব বেগম খালেদা জিয়ার দৃঢ়তা নিয়ে। অবশ্যই আমরা এখন আলোচনা করব তার যে স্বল্পভাষী একজন মানুষ, তার রেখে যাওয়া রাজনৈতিক আদর্শ ওই জায়গাটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এই যে শোক কাটিয়ে আমরা রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে এবং এই শোক কাটিয়ে আমরা শক্তিকে রূপান্তরিত করেই আমরা এগিয়ে যাব, এমনটাই প্রত্যাশা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের। সপ্তাহের দেশ অনুষ্ঠানে একটা বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন সপ্তাহের দেশ অনুষ্ঠান। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। শোক হোক শক্তি আমাদের আলোচনার বিষয়। এখন আসলে শক্তিতে ফিরে আসি। 2026-এ নির্বাচন, বাংলাদেশের সবচেয়ে বড় নির্বাচন এবং বহু কাঙ্ক্ষিত একটি নির্বাচন। সকল দল এই একটি নির্বাচনের জন্য বহু বছর ধরে অপেক্ষা করছে। শুধু রাজনৈতিক দলগুলো নয়, ভোটাররাও একটা ভোট দেওয়ার জন্য বহু বছর ধরে অপেক্ষা করছে। দুজনের কাছেই একটি প্রশ্ন থাকবে এবং দুজনেই এই প্রশ্নটির উত্তর দিবেন। আমাদের আসলে এবারের যে ভোট, সে ভোটে বিএনপির একটা মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ আছে। সেটা হলো যে বেগম খালেদা জিয়াকে ছাড়া তাদের প্রথম ভোট এটা হতে যাচ্ছে এবং পুরো দায়িত্বটা তারেক রহমানের নিজের কাঁধে নিয়ে পুরো নির্বাচনটাকে তার ধরে রাখতে হবে। এবং সেই সাথে বিভিন্ন জোটগত জটিলতা, যেমন এনসিপি জামাত জোট কিংবা জামাতের আমিরের সাথে বিএনপির ভাইস চেয়ারম্যানের দেখা সাক্ষাৎ, এই বিষয়গুলো তো আসলে অনেক ধরনের জটিল সমীকরণও তো আছে। এম এ আজিজ, আপনার কাছে শুরুতেই জানতে চাই। আমরা এত কথা উত্তর আমি 2 মিনিটে দিতে পারবো না। আচ্ছা, সংক্ষেপে আমি বলছি, অল্প করে বলি সংক্ষেপে। দেখেন, বেগম জিয়া নাই, কিন্তু তারেক রহমানের ব্লাড কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া। 1 2 হচ্ছে, আমি 10 দিন ব্রিটেনে ছিলাম, আমার ছেলের ফ্যামিলি থাকে। আমার 10 দিনে মনোজগতে পরিবর্তন হয়েছে। বাংলাদেশ আর ওই পুরানো শহর কি পার্থক্য। তো সেই দেশে উত্থান পতন আছে, ব্রিক নিয়ে খুব ঝামেলা হয়েছে। তারপরেও ওখানে রাজা আছে, রাজার ক্ষমতা এত অপরিসীম, সরকার ভেঙে দিতে পারে। তাদের
ইয়ে নাই, কনস্টিটিউশন নাই, লিখিত কনস্টিটিউশন নাই। তারপরে ওই দেশে আইনের শাসন, গণতন্ত্র, আমরা ওই গণতন্ত্র ওয়েস্টমিনস্টার সিস্টেম গণতন্ত্র ফলো করি। তো সুতরাং সেই দেশে 17 বছর তিনি আছেন, 5 বছর তিনি চিকিৎসায় ছিল। জানেন তো, বাংলাদেশ থেকে দোতলা থেকে ফেলায় দেয়, তার মাথাও পর্যন্ত ভেঙে দিছিল। আর 12টা বছর তিনি ওই দেশে থাকছেন। এই জন্য আমি কিন্তু অনেক সময় বলি, টকশোতেও বলি, উনি বিলেতি বাংলাদেশি, অর্থাৎ বিলেতি কালচারটা ওনাকে, উনি অটো সিস্টেমে ট্রেনিং প্রাপ্ত হয়েছেন, বাংলাদেশে এসছেন। আমরা মনে করি এটা সৌভাগ্যবান। তিনি তার চ্যালেঞ্জকে ওভারকাম করার একটাই হচ্ছে, তিনি কিন্তু আপনার দেখেন তার অভ্যর্থনায় একটা বক্তব্য দিয়েছেন যে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতা লাগবে দেশটা গড়তে। এটা সত্য, সময় দিতে হবে। তবে এটা ঠিক, তিনি যদি তার বাবা এবং মায়ের আদর্শ এবং তাদের কর্মপন্থা যদি অনুসরণ করেন, তাহলে আমার মনে হয় সমস্যার সমাধান হবে। এই দুটো প্রোগ্রাম হলো, ধরেন একটা তারেক রহমানের অভ্যুত্থান, আর একটা ধরেন ম্যাডাম খালেদা জিয়ার এই জানাজা। এই দুটা সমাবেশে কিন্তু জিনিস, রাজনৈতিক চেহারা কিন্তু পাল্টে গেছে এবং সারা গ্রাম দেশ পর্যন্ত বিএনপি নেতাকর্মী উদ্দীপ্ত হয়েছে এবং ইতিমধ্যে শেষ। আরেক কথা, এখন কিন্তু ইতিমধ্যেই আপনার জামাতের আমির বলেছে, এই যে আমি বলি আজিজ ভাই, সেটা হলো যে আপনি বললেন যে অনেক প্রশ্নের উত্তর একবার দিতে পারবো না, এই প্রশ্নের উত্তরটা আমি এরপরে গিয়ে নিব আপনার কাছে। এই যে বিপুল সংখ্যক লোকের জনসমাগম, শরীফুজ্জামান শরীফ, এবং এবারের ইলেকশনের কিন্তু চ্যালেঞ্জটা অন্যরকম, ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু একটা নির্বাচন হচ্ছে। আপনার কাছে কোন কোন চ্যালেঞ্জগুলো, কোন কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, খুব সংক্ষেপে জেনে নিই আপনার কাছে। ধন্যবাদ। আমাদের এখানে একটা কথা আছে, শোককে শক্তিতে পরিণত করুন। তারেক রহমান রাজনীতিতে নবীন নন, তার একাধিক নির্বাচন পরিচালনা করার অভিজ্ঞতা আছে এবং সেই নির্বাচন পরিচালনার ভেতর থেকে বিএনপিকে ক্ষমতায় আনার অভিজ্ঞতাও তার আছে। সুতরাং নির্বাচনী যে রসায়নটা, এটা তার অজানা না। দ্বিতীয়ত, তিনি অনেকদিন দেশের বাইরে থেকে দেশ এবং দেশের বাইরের রাজনীতির সমীকরণগুলো তার মোটামুটি নখদর্পণে। তৃতীয়ত, বিএনপির নির্বাচনের আগে একটা বিজয় হয়েছে, সেটা হলো তারেক রহমানকে নানা কায়দা করে দেশের বাইরে রাখা এবং নির্বাচন থেকে দূরে রাখার একটা পরিকল্পনা এখানে ছিল এবং সেই পরিকল্পনাটা ছিল, আমরা যাদের কথাই বলি না কেন, আমার যেটা ধারণা, এই পরিকল্পনাটা ছিল মূলত যারা বিএনপির রাজনৈতিক মিত্র হিসাবে যাদেরকে আমরা চিনি, তাদের পক্ষ থেকে এই পরিকল্পনাটা ছিল এবং তারা চেষ্টা করেছে যে তারেক রহমান যেন দেশের বাইরে থাকেন। সেই জায়গাটায় তিনি মোকাবেলা করতে পেরেছেন এবং দেশে ফেরত এসেছেন। তৃতীয় জায়গাটা হচ্ছে বেগম খালেদা জিয়ার এই যে মৃত্যুর পরে আমরা কিন্তু মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভেতর থেকে কেউ কেউ বলার চেষ্টা করেন, জানা যায় যারা আসেন তারা সবাই ভোটার না, রাইট, কিন্তু ন্যূনতম সহানুভূতি বা শ্রদ্ধা না থাকলে, ভালোবাসা না থাকলে তারা এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেন না। ফলে এগুলো মিলিয়ে আমার যেটা ধারণা যে বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী মানুষের যে ইমোশনটা এবং গত প্রায় 1 বছর বিএনপির বিরুদ্ধে অবিরত যে অপপ্রচার, প্রচার এবং কোনো একটি ঘটনা ঘটলে পুরো বিএনপিকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করার যে কৌশল, সেটি ব্যর্থ হয়েছে। সুতরাং বিএনপি তার নেতাকর্মীদের কাছে যদি এই বার্তাটা নিয়ে যেতে পারে যে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোই হচ্ছে যথার্থ উপায়, হলো বাংলাদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের ক্ষমতা নিয়ে আসা, তাহলে তাদেরকে উদ্বুদ্ধ করে আমার ধারণা এই চ্যালেঞ্জ বিএনপি মোকাবেলা করতে পারে। অবশ্যই আমি শরীফুজ্জামান শরীফ অবশ্যই ফিরে আসছি একটা বিরতির পর। সপ্তাহের দেশ অনুষ্ঠানে একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক থাকুন আমাদের সাথে।
বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন সপ্তাহের দেশ অনুষ্ঠান, আপনাদের সাথে আছে আমি সোনিয়া হক। শক্তি আলোচনায় আমি ফিরতে চাই, এবং আলোচনায় যে আলোচনাটা ছিলাম সেটা হলো যে এবারে নির্বাচনের চ্যালেঞ্জগুলো কি, এবং সেই সাথে আমি যদি বলতে চাই যে জোটগত নানা রকমের সমীকরণ আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরেই। এই জোটের জটিলতা বা সমীকরণগুলো আমরা কিভাবে মেলাবো, শুরুটাই করতে চাই আমি এবার আজিজ আপনাকে দিয়ে। দেখেন, জোটের বিষয়ে বিএনপির জোটের কোনো সমস্যা নেই। কেউ বিএনপির সাথে যোগ দিয়ে আত্মীকরণ হয়ে গেছে প্রতীক পাওয়ার জন্য, আর কেউ কেউ তার নিজস্ব প্রতীকে নির্বাচন করছে। এখন কে হারবে কে জিতবে এটা ভোটাররা জানে, কিন্তু জামাতের ভিতরে রাজনীতি বেমিল আছে, এবং এনসিপি ওখানে জয়েন করছে একটা অংশ, আর একটা অংশ বিরোধিতা করছে, কেউ কেউ পদক্ষেপ করছে। এনসিপির কিন্তু আমি বলবো যে ছাত্রদের ব্যান্ড ভ্যালু ছিল, এটা টিকে থাকা দরকার ছিল। প্রেশার গ্রুপ হিসেবে এটা যদি মাঠে থাকতো, হয়তো এবার নির্বাচনে না করলেও না করতে পারতো। তারা কিন্তু তা না, তারা নিজেরা এমন বিতর্কিত হয়েছে। দেখেন 52 সাল থেকে সৃষ্টির পর থেকে সব আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিছে, কেউ এত বিতর্কিতও হয় নাই, কেউ শেয়ারও নেয় নাই সরকারের, কিন্তু এরা নিয়ে বহুত বিতর্কিত হয়েছে। তারা এখন আমার মনে হয় তাদের নিজস্ব সেফটির জন্য জামাতের সাথে জয়েন করছে। বিএনপির সাথে বলতো না আগে যে বিএনপি এবং যার সাথে বেলে তার সাথে যাবে, আসলে ঘরে গাড়ার সাপ গাড়াই গেছে বাংলা ভাষায় বলে, আর এগুলো তো সব জামাতি। না 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 না, বিএনপির সাথেও তো জামাতের 1.5 যুগেরও বেশি সময় জোট ছিল, তারা একসাথে নির্বাচন করেছে, তারা একসাথে সংসদে প্রতিনিধিত্ব করেছে। তখন তো এত কথা হয়নি। এনসিপি জামাতে গেল, এটি নিয়ে কেন এত কথা হচ্ছে? হয়েছে জামাত দীর্ঘদিন বিএনপির সাথে থাকার ফলে দুটো জিনিস ঘটেছে। এক হলো শেখ হাসিনা এটাকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে চিহ্নিত করেছে, তার গডফাদার হলো বিএনপি, এইভাবে বারবার হ্যামার করেছে। আর দ্বিতীয়টা হচ্ছে বিএনপির সাথে একটু ঘষাঘষি করছে না জামাত, দেখবেন যে গুপ্ত শিবির হয়ে গেছে অনেক। ঢাকা ইউনিভার্সিটি পাইবেন জামাতের ভিতরেও গুপ্ত জামাত আছে, গুপ্ত ইয়ে আছে, অন্য দল আছে। তো আপনি চিন্তা করেন বিএনপির সাথে তো বহু বছর 20 দলের ভিতরে ছিল, এর ভিতরে আমার ধারণা কমপক্ষে 10 ভাগ আপনার গুপ্ত জামাত আছে। এটা যদি বিএনপি মধ্যপন্থার দল, এটা যদি ক্লিয়ার না করতে পারে, তাহলে জামাত কিন্তু বিএনপি কিন্তু মধ্যপন্থা হিসেবে রাজনীতি করা কঠিন হবে। কারণ আমি যাদের চিনি গুপ্ত জামাত হিসেবে, তারা বেশি অ্যাক্টিভ বিএনপি হিসেবে, তারা বেশি অ্যাক্টিভ, অর্থাৎ নেতাদেরকেও ব্ল্যাকমেল করে রাখছে, ভাবছে এ লোক কিভাবে জামাত হবে, কিন্তু আমি জানি জামাত। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে এই বিএনপিকে ছাত্র দল করার লোকের উপরে ছাড়তে হবে। ছাত্রদল এই মাঝপথে কিছু গুপ্ত জামাত ঢুকছে, এরা ছাত্র দলের ধারে কাছে ছিল না, এরা গুপ্ত জামাত। এক আর দুইটা হলো যে জামাতের আমির বলেছে, ভারতের সাথে দেখা করে বলছে যে জিএম কাদেরের মতো না, জামাতের আমিরের সাথে বিএনপির ভাইস চেয়ারম্যানের যে সাক্ষাতের বিষয়টি, সেটি নিয়ে কিছু অল্প বলতেছি। তখন কিন্তু বলছে যে ভারত যা বলছে এটা গোপন রাখতে বলছে, অর্থাৎ বলা যাবে না। দেশের মালিক জনগণ, আপনি রাজনীতি করেন, একটা দেশের অন্য দেশের সাথে আলাপ করবেন, গোপন রাখবেন কেন? তা ওই দেশের দালাল নাকি? নিশ্চয়ই এমন কথা হয়েছে, ওই ভারতের সাথে যুক্ত হয়েছে। এক জিএম কাদেরও তাই বলছে। এখন আবার দেখেন বিএনপি নেতার সাথে দেখা করছে, তারেক রহমানের সাথে দেখা করে বলছে নির্বাচনের পরে আবার কথা হবে বিএনপির সাথে। তার মানে কি, বিএনপি বলেছিল যে তারা সরকারে গেলে তাদের সাথে আন্দোলন যারা করছে তাদেরকে নিয়ে জাতীয় সরকার করবে, উনি জাতীয় সরকারে ঢুকতে চায়, অর্থাৎ ওনার ইলেকশন বুঝে হালাইছে। এই দুইটা দেশটাতে জানাজার লোকের আর অভ্যুত্থানের লোক দেখে পাগল হয়ে গেছে, রাজনীতি কিন্তু ঘুরে গেছে। এখন ইনি অলরেডি আর বিরোধী দলে থাকতে চায় না। বিএনপি যদি এই জামাতকে আবার একসাথে নেয় তাহলে জামাত শেষ, বিএনপি শেষ। ওকে, আমি চলে যাই শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে প্রশ্ন নয়, ওই প্রশ্নটি আপনার কাছে। তার আগের অংশটা একটু বলি যে বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী বিশ্ব, বিশেষ করে সাউথ এশিয়া এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, তাদের যে প্রতিক্রিয়া দেখা গেছে তার ভেতর থেকে আগামী নির্বাচনে সরকার সম্পর্কে একটা ধারণা আমি পাই। কারণ যারা এসেছিলেন সহানুভূতি জানাতে, সহমর্মিতা জানাতে, এদের অনেকের সঙ্গে
বিএনপি সরকারে থাকার সময় তাদের ওই সংযোগটা ছিল না, কারণ তারা পরে ক্ষমতায় এসেছেন। কিন্তু আজকে তারা যে ধরনের অভিব্যক্তি প্রকাশ করেছেন, সম্ভবত বাংলাদেশের ভবিষ্যতে রাজনৈতিক মেরুকরণে এবং সরকার গঠন কাদের হাত দিয়ে হচ্ছে এই বিষয়টি তারা আঁচ করতে পেরেছেন। সুতরাং বিএনপি যদি এটিকে ধরে নিয়ে তার কর্মীদেরকে উদ্বুদ্ধ করে ভোটের যুদ্ধটা উতরাতে পারে, তাহলে বিএনপি যে ধরনের দায়িত্বটা নিতে চায় দেশ গঠনের জন্য, সেই সুযোগটা তার সামনে আসবে। জামাত বিএনপির যে ইউনিটি, আমি প্রথম থেকেই অনেক দিন থেকেই বলি, জামাত কখনো বিএনপির সাথে নীতিগতভাবে ঐক্য করেনি। সে যে ঐক্যটা করেছে এটা কৌশলগতভাবে, এবং যখনই সে সুযোগ পেয়েছে তখন বিএনপিকে আঘাত করার চেষ্টা করেছে। এনসিপির সাথে সেভাবেই তো তারা জোট করেছে। এনসিপির সঙ্গে জামাতের এই ইউনিটিটা হবে এটাই স্বাভাবিক, কারণ পিতা এবং পুত্র, বাবা এবং সন্তান, যত বছর পর যেখানেই দেখা হোক না কেন বাবা তার সন্তানকে টেনে বুকে টেনে নেয়। কিছুদিন আগে কিন্তু জামাতের সাধারণ সম্পাদক বলেছিলেন যে বাবাকে টপকানোর চেষ্টা করো না। তার ভেতর থেকে আমরা স্পষ্ট হয়েছিলাম যে এদের সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক। যদি জামাতের বাইরে গিয়েও এনসিপিও নির্বাচন করত, তাহলে জামাতের সঙ্গে ওই যে পিতার সাথে একটা গোপন সংযোগ তারা রাখতো। সুতরাং এই জায়গাটা থেকে আপনার ডিফাইন করাটা সহজ হয়ে গেছে যে আপনার প্রতিপক্ষ আসলে কারা। জামাত সবসময় বিএনপির সাথে কৌশলগত ঐক্য করেছে এবং চেষ্টা করেছে বিএনপির যে সমস্ত সুবিধাগুলো সেগুলো গ্রহণ করার জন্য। জামাতের দুইজন মন্ত্রী বিএনপির সাথে ক্যাবিনেটে ছিল, সে কিন্তু যখনই সুযোগ পায় তখন ওটি বলার চেষ্টা করে, আমাদের যে মাত্র দুজন ছিল আমরা সৎভাবে চলেছি, আর বাকি যারা সবাই অসৎ ছিল। যদি মুরগিটা চোরা হয় তাহলে তার ডানা এবং পাখনা এগুলি খাওয়া হালাল হয় না। যদি বিএনপি দুর্নীতিবাজ হয়ে থাকে তাহলে এই দুর্নীতির দায় ওই দুইজন মন্ত্রীকেও নেওয়া উচিত। কিন্তু জামাত এই জায়গাটায় খুব কৌশলে এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেল করে বিএনপিকে, বিশেষ করে এই সময় তারেক রহমানের যে মানসিক যে বিপর্যস্ততা সেটিকে ইউজ করে সম্ভবত গত কিছুদিন ধরে তারা যে টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে মিটফোর্ডে একজন মানুষ মারা গেছে, দুজনই বিএনপির কর্মী, তাদেরকে বহিষ্কার করেছে, সেখান থেকে 1000 মাইল দূরে তারেক রহমান, কিন্তু সেই দায় দায়িত্ব তারেক রহমানের কাঁধে চাপিয়েছে এই জামাত করেছে। সুতরাং জামাতকে এই সুযোগটা আমার মনে হয় যে বিএনপির দেওয়া কোনোভাবে উচিত হবে। অসংখ্য ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, মেয়াজিজ, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই সপ্তাহের দেশ অনুষ্ঠান। আপনাদেরও ধন্যবাদ যারা এতক্ষণ সঙ্গে ছিলেন।